বাংলাদেশে যারা আমরা বড় হয়েছি তারা আসলে অনেক ধরনের হিন্দু বিদ্বেষী কথা শুনেছি ছোটবেলা থেকে, কিন্তু কখনো বুঝি নাই যেগুলো হিন্দু বিদ্বেষী কথা। এবং অনেক ধরনের কথা আমরা হিন্দুদেরকে নিয়ে বলতে শুনি যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় যে কাইন্ড অফ রাইট, তারা তো ঠিক কথাই বলতেছে বা এরাই তো, হিন্দুরা তো এরকমই করে। বাট ইভেনচুয়ালি আসলে আমরা সেগুলোর পিছনের কারণও কখনো খতিয়ে দেখি নাই। আজকে এই ভিডিওটা আমি হয়তো আরও অনেক পরে বানাতে চাইছিলাম, বাট জিনিসটা এত পেইনফুল, এত ডিস্টার্বিং একটা টপিক যে এখনই আমার মনে হলো যেটা নিয়ে কথা বলে ফেলা উচিত। এবং আমাদের যারা আমরা হিন্দু ফ্যামিলি থেকে আসি নাই গত 50 বছরের মধ্যে বা গত 100 বছরের মধ্যে, তাদের আসলে উচিত হিন্দুদের কাছে একটা জাতিগতভাবে ক্ষমা প্রার্থনা করা। আমি হিন্দুরা যারা বাংলাদেশে বসবাস করেন তাদের কাছে, যারা নন হিন্দু তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এত ডিস্টার্বিং একটা জিনিস হয়েছে তাদের সাথে যেটা নিয়ে আসলে কেউ কখনো কথা বলে না, স্পেশালি স্বাধীন বাংলাতে তো বলেই না। আর এই বিষয়টাই আমরা আজকে একটু দেখব। সো আমরা যে কথাগুলো শুনি হিন্দুদের ব্যাপারে অনেক সময়, যে হিন্দুদের এক পা থাকে ইন্ডিয়াতে, তারা সুযোগ পেলে ইন্ডিয়া ভেঙে যাবে, ইন্ডিয়া ভেঙে যাবে হিন্দুরা, এটা অনেক এক্স্যাক্টলি দিস টার্মিনোলজি, যে এটা একটা ফ্রেজ আর কি, যে হিন্দুরা ইন্ডিয়া ভেঙে যাবে, এই তিনটা শব্দ। নট ইন্ডিয়া চলে যাবে, নট ইন্ডিয়াতে মাইগ্রেট করবে, ইন্ডিয়া ভেঙে যাবে। এই কথাটা আমার মনে হয় যে আপনারা অনেকেই শুনছেন, আমিও শুনছি ছোটোবেলা থেকে, অনেক জায়গাতে পড়ছি যেখানে বলা হয় যে হিন্দুদের এক পা হচ্ছে ইন্ডিয়া এবং তারা যে কোনো সময় ইন্ডিয়া ভেঙে যাবে। এটার পেছনে কাহিনীটা কি? এবং আজকের দিনে অনেক কিছু আছে যেসব কথাবার্তা অনেকে বলে যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 22% থেকে কেমনে 8% হয়ে গেল, সে বিষয়টা নিয়ে অনেক কথা উঠে। অনেকে যখন চিৎকার করে বলে যে আমরা 90% মুসলিমের দেশ, এটা খুব একটা লজ্জার ব্যাপার। আপনারা যারা ইসলামিক কমিউনিটিতে বাস করেন বা মুসলিম কমিউনিটি থেকে আসছেন, তারা আজকের পর থেকে যখনই শুনবেন কেউ একজন বলতেছে যে 90% মুসলিমের দেশ, তাকে জানাবেন যে 90% মুসলিমের দেশ হওয়ার পেছনে যে কারণটা আছে, যেভাবে 90% মুসলিমের দেশ হয়েছে সেটা খুবই লজ্জার একটা বিষয়। এবং সেটাকে এভাবে বড় গলায় বলার মতন কোনো বিষয় না, এটা খুবই লজ্জা পাওয়ার মতন ঘটনা। তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা হিন্দুদেরকে বের করে দিছি বাংলাদেশ থেকে। কিভাবে বের করে দিছি সেই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করব, কারণ আমি আসলে খুব ডিটেলস জানতাম না, আমি খুব হালকা পাতলা জানতাম আর কি। রিসেন্টলি একটা ফাংশন ছিল, সেখানে আমি এক ভদ্রলোকের সাথে দেখা হলো। তো তিনি তার ফ্যামিলির একটা খুবই স্যাড হিস্ট্রি শেয়ার করতেছিলেন, যেখানে উনি বললেন যে ওনাদের যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলোর মধ্যে অনেকগুলোকে তারা বিক্রি করে দিতে চাচ্ছিলেন। তো তখন ভূমি রেজিস্ট্রি অফিসে গিয়ে ওটা যে খারিজের কাগজ নিতে হয় দেখতে সব ঠিক আছে কিনা, তো ওইটা নিতে গিয়ে তারা খেয়াল করলেন যে তাদেরকে কাগজটা দিল না। কাগজটা খোলার পরে ওই কাগজটার মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো পড়ে তাকে বললো কালকে আবার আসেন। তো পরদিন যখন সে গেল, তখন সেখানে একজন বেশ ইসলামিক একজন ভদ্রলোক বসেছিলেন। তিনি ওই একই কাগজটা খুললেন, ওই কাগজটাতে ওই লেখাটার উপরে, মানে ওনাদের যে জমিটা আছে ওইখানে সে কলম দিয়ে লিখে দিলেন ভেস্টেড, লিখে বললেন যে এটা তোমরা এখন নিতে পারবে না। তো ওনারা যখন চেষ্টা করতেছে পর থেকে, ওই দিনের পর থেকে, তখন তাদেরকে বলা হলো যে এটা তো তোমাদের প্রপার্টি না, এটা হচ্ছে ভেস্টেড প্রপার্টি। এবং আপনারা যারা জানেন না ভেস্টেড প্রপার্টি কী জিনিস, তাদেরকে আরেকটা টার্ম বলতে পারি, যেটা হয়তো আপনারা শুনছেন কোনো একটা সময়, সেটা হচ্ছে এনিমি প্রপার্টি। এনিমি প্রপার্টির ব্যাপারটা আমি শুনছিলাম প্রথম শীর্ষেন্দুরই বই সম্ভবত এটা, যে দূরবীন, অনেক বিখ্যাত একটা বই। সো দূরবীনের মতো দেখানো হয় যে কৃষ্ণকান্ত নামের একজন পলিটিশিয়ানের লাইফ দেখানো হয়, সেখানে তার জীবনের 3টা ডিফারেন্ট ফেজকে পোর্ট্রে করা হয় আর কি। যে সে যখন ছোট ছিল তখন তার যেটা বাবা, তার কাহিনী দেখানো হয়, এবং সে যখন এখন একদম মানে পিক টাইমে বর্তমান সময়, তখন তার ছেলের কাহিনীতে দেখানো হয়, কিন্তু তার বাবা এবং ছেলেকে আসলে তার লাইফটাকে পোর্ট্রে করা হয় আর কি। তো একটা পর্যায়ে একদম শুরুর দিকে দেখা যায় যে তারা যে প্রেজেন্ট টেন্সে আছে, সেখানে কৃষ্ণকান্ত তার ছেলে মেয়েদের সাথে কথা বলতেছে, সেখানে এনিমি প্রপার্টির টাকা পাওয়ার নিয়ে কথা হচ্ছে আর কি। তো এই এনিমি প্রপার্টির নাম, মানে এটা যে একটা টার্ম, এটা যে একটা জিনিস, সেটা আমি প্রথমবার জানছি হচ্ছে এরকম একটা সময়ে, যখন হচ্ছে আমি এই বইটা পড়তেছিলাম এবং সেই বইটার মধ্যে এনিমি প্রপার্টি লেখা ছিল। বাট এটা আসলে কী জিনিস, এনিমি প্রপার্টি কী জিনিস প্রথমত, দ্বিতীয়ত ভেস্টেড প্রপার্টির মধ্যে এটা কেমনে আসলো বা এটা এখানে মাজেটা কী, সেটা বুঝতে হবে। এবং সেটা বোঝার পরে আমরা হিন্দুদের কাছে ক্ষমা চাইব। এটা যেভাবে শুরু হয়েছিল কীভাবে, যে 47-এ যে দেশভাগ হয়েছিল, আপনারা সবাই জানেন যে 47-এ দেশভাগ হয়, এবং তখন অনেক ধরনের দাঙ্গা হাঙ্গামা তো হয়েছেই, সেটাও আপনারা জানেন।
সুতরাং কমিউনাল ভায়োলেন্সের একটা ভয় ছিল সব পক্ষের ভিতরে আর কি, মুসলিমদের ভেতরেও ছিল কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জায়গাতে হিন্দুদের মধ্যেও ছিল, ডিপেন্ডিং অন আপনি আসলে ম্যাপের কোন জায়গাতে বাস করেন। সো যখন এগুলো চলতেছে পলিটিক্যাল এসব ক্লাইমেট, তখন অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন দাঙ্গা হইলে, বিভিন্ন গ্যাঞ্জাম হইলে সবার প্রথমে ওই জায়গা থেকে চলে যাইতো যেখানে অন্য কোথাও তাকে আশ্রয় দেওয়া হবে। ধরা যাক যে কেউ একজন খুলনাতে অ্যাটাক করা হয়েছে হিন্দুদের কোনো গ্রামের উপর, তখন হিন্দুরা চেষ্টা করবে যেখানে তারা সেফ বলে জানে সেখানে চলে যেতে, মাইগ্রেট করে। সেটা হতে পারে বর্তমান ভারতের কোনো একটা অঞ্চল। সো এই জিনিসটা শুরু হয়েছিল অনেক আগে, 47-এ যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখনও কিন্তু পুরোপুরি এই জিনিসগুলো থামে নাই। সো কিছু মানুষ সবসময় এই অঞ্চল থেকে মাইগ্রেট করে ওই অঞ্চলে চলে যেত যখন তারা ভয় পাইতো যে আমাদেরকে হয়তো অ্যাটাক করা হবে। এই জিনিসটা যখন হতো তখন তারা তো তাদের সব কিছু পিছনে ফেলে চলে গেছে। প্রথমে আইনটা তৈরি হয়েছিল ওই জায়গাটাকে যাতে অন্যরা সবাই দখল করে ফেলতে না পারে, সেজন্য সরকার ওই জায়গাটার মালিকানা অথবা ওই জায়গাটার দেখভাল করার দায়িত্ব নিয়ে নেয়। যে ঠিক আছে, এই হিন্দু ফ্যামিলি চলে গেছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি তোমার একটা ধরো যে হিন্দু গণেশ বাবু চলে গেছে দেখে আপনি চট করে গফুর মিয়া ওইখানে আপনি উঠে পড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ সরকার একটা আইন করলো, যে আইনের মধ্যে বলা হইলো যে এই ধরনের যে মুভমেন্ট, সেখানে যে জমিগুলা পড়ে আছে সেগুলো তুমি পাশের বাড়ির গফুর মিয়া এসে ঢুকে পড়তে পারবে না। কারণ 1949-এর 8 নাম্বার একটা আইন, যে আইনটা সম্পত্তি প্রশাসন আইন আর কি, এবং তার সাথে 51-এ এটার সাথে সাথে কিছু আবার অক্সিলারি আইন আছে যেগুলো যুক্ত করে দেশভাগ পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতা থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পত্তিকে রক্ষা করার জন্য রাষ্ট্র এই আইনটা করলো। যে ঠিক আছে, এটা এখন গভর্নমেন্ট প্রপার্টি বা গভর্নমেন্টের আন্ডারে আছে, তুমি এসে গভর্নমেন্ট চট করে এটা দখল করে ফেলতে পারবে না। খুব ভালো কথা, শুনে মনে হতে পারে যে দারুণ একটা কাজ করছে, এরকমই তো সরকার হওয়া উচিত, এই মুহূর্তে দরকার এরকমই সরকার। তো সবসময় এরকম আইনগুলো যেগুলোতে মানুষকে পরে শেষ করে দেওয়া হয় সেগুলো এভাবেই শুরু হয় বেশিরভাগ সময়। এজন্য আইনের ব্যাপারে আমাদেরকে একটু কনসিয়াস থাকতে হয়, জানতে হয় যে কোথায় কী হচ্ছে আর কি। তো এরপরে যেটা হয়েছে যে 1964-এ 1 নম্বর একটা অধ্যাদেশ ছিল যেখানে হিন্দুদের সম্পত্তি হস্তান্তর আর বিক্রয়ের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। তার কারণ হচ্ছে এই যে সেম জিনিসটাই প্রপাগেট করতেছে আর কি, যে এখন হিন্দুদেরকে কেন এই সম্পত্তি বিক্রি করা বা এগুলো নিয়ে কাজ করার ব্যাপারে আইন দেওয়া হলো। কারণ হচ্ছে যে 65-এ ইভেনচুয়ালি যুদ্ধ শুরু হয়, এবং 65-এ যখন যুদ্ধ শুরু হয় তখন এই আইনটাকে এসকেলেট করে বলা হয় যে যারা ইন্ডিয়ান নাগরিক তাদেরকে আমরা এনিমি হিসাবে চিহ্নিত করব, কারণ ইন্ডিয়া এখন এনিমি কান্ট্রি, ইন্ডিয়া আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। এবং যেসব ইন্ডিয়ান নাগরিকের সম্পত্তি পশ্চিম পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে আছে তাদের সম্পত্তিকে আমরা ঘোষণা করব এনিমি প্রপার্টি হিসাবে, এবং সেটা সরকার বাজেয়াপ্ত করে নিব। এটাই হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট, যেটা পাকিস্তান আমলে 65-এ তৈরি করা হইল। তাদের কথা ছিল এরকম, যুক্তিটা এরকম যে যারা ইন্ডিয়ান গুপ্তচর তারাই হয়তো এখানে এসে বসে আছে, তাদেরই হয়তো এখানে বাড়ি গাড়ি আছে। যদিও টেকনিক্যালি কোনো গণতান্ত্রিক দেশে এরকম আইন করা উচিত না। তার কারণ হচ্ছে যে 5 কোটি যদি বাঙালির ভিতরে যদি 3,000 বা 30,000 ইন্ডিয়ান থাকে, 30,000 ইন্ডিয়ান কি গুপ্তচর? মানে স্টিল আমরা তর্কের খাতিরে ধরে নিই যে যুদ্ধ পরিস্থিতিতে 3 জন গুপ্তচরের জন্য 3,000 মানুষের সম্পত্তি ক্রোক করা হয়তো সঠিক, কারণ যুদ্ধের সময় আইন অনেকভাবে অনেক কিছু মেনে চলে না। কিন্তু এর পাশাপাশি তারা যেটা করা শুরু করলো, যে যাদেরকে মনে করা হচ্ছে যে যারা হচ্ছে ভারতের সাথে কোনো না কোনোভাবে অনুগত, প্রমাণ থাকার দরকার নেই, তাদেরকেও আপনি এই আইনের আওতায় নিয়ে এসে সুন্দর মতো তাদের সম্পত্তিগুলো সরকার বাজেয়াপ্ত করে নিতে শুরু করলো। এখানে সব হিন্দু মানুষজন ছিল যাদেরকে এই ধরনের একটা গ্যাঞ্জামের মধ্যে ফেলে তাদের সম্পত্তিগুলো ক্রোক করা হচ্ছে। এখানে এই যে 65-এ এই আইনটা তৈরি করা হলো, তাতে করে যে অনেকগুলো হিন্দুর জীবনে অনেক ধরনের অন্যায় কাজ করা হলো, সেটা তারপরও বাংলাদেশের মানুষ বা যারা পূর্ব বাংলার মানুষ অথবা যারা পূর্ব পাকিস্তানের মানুষ তারা অতটা সিরিয়াসলি কিন্তু এটাকে তখনও অ্যাটাক করতে পারে না, কারণ তখন তার পাশের দেশের সাথে যুদ্ধ চলতেছে। যুদ্ধ পরিস্থিতিতে সবারই দেশপ্রেম একদম উচ্চায় পড়ে, তাদেরও পড়ছে, তারাও ধরে নিচ্ছে সরকার যা করছে সেটা আমাদেরকে প্রোটেক্ট করার জন্যই করছে। এরপরে আসল খেলাটা শুরু হয়। এই যে 65-এ এনিমি প্রপার্টি অ্যাক্টের ভেতরে ইন্ডিয়ান নাগরিকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, অনেক হিন্দুদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। এই আইনটা কিন্তু এনিমি প্রপার্টি অ্যাক্ট, যারা এনিমি মনে করা হচ্ছে, যাদেরকে দেশের শত্রু মনে করা হচ্ছে, এবং হিন্দুদের অনেককেই পাকিস্তান সরকার যে ভারতের প্রতি অনুগত
অথবা ভারতের লোক বলে মনে করতো, সেটার প্রমাণ আমাদের 1971-এর ডকুমেন্টগুলোতে আছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে 1971-এর ডকুমেন্টগুলোতে অপারেশন সার্চলাইটের মধ্যে স্পেসিফিকভাবে লেখা আছে যে কোথায় কোথায় অ্যাটাক করতে হবে। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো ছিল, তার মধ্যে আবার পুরান ঢাকার হিন্দু পাড়া বা হিন্দুরা যেখানে আছে ওইসব জায়গা আলাদা করে মেনশন করা ছিল। কারণ পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বা পাকিস্তান সরকারের পলিসিটাই ছিল এরকম যে হিন্দুরা মোস্ট লাইকলি ইন্ডিয়ার প্রতি অনুগত, তাদেরকে বিশ্বাস করা যাবে না এবং তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এবং যদি ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা থাকে ধরে নিতে হবে যে হিন্দুরা ইন্ডিয়ার সাথে কাজ করতেছে। এই যে ভারতের দালাল বলা হতো, হিন্দুদেরকে ভারতের দালাল সাধারণত বলা হতো, এবং তাদেরকে তারা মনে করতো নাস্তিক টাইপের লোকজন। এবং এইখানে তারা অপারেশন সার্চলাইটের সময় হিন্দুদের ওপরে ডিসপ্রপোর্শনালি কিলিং চালাইছে। যদিও টেকনিক্যালি এটা হিন্দু কিলিং একটা মিশন ছিল না, এটা ছিল বাঙালি কিলিং মিশন। বাট ওই যে বাঙালি এথনিসিটিকে যে ধ্বংস করা হবে এর মধ্যে ডিসপ্রপোর্শনালি হিন্দুদের উপর অ্যাটাক করা হয়েছে, তার কারণ হচ্ছে সিমিলার মাইন্ডসেট। সো আমার এখানে পয়েন্ট হচ্ছে যে আপনাদেরকে বোঝানো যে কিভাবে পশ্চিম পাকিস্তানের সরকার ধরে নিচ্ছে যে ভারতীয়রা আমাদের শত্রু এবং হিন্দুরা আমাদের শত্রু, এটা ধরে নিচ্ছে, ধরে এইভাবে কাজ করতেছে। এবং সেখানে দ্য হোল টাইম এনিমি প্রপার্টি অ্যাক্ট সম্পূর্ণভাবে বলবৎ আছে। এখন এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো এবং মুক্তিযুদ্ধের ফলাফল হচ্ছে যে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের সাহায্য নিয়ে পাকিস্তানকে হারাই দিলাম। স্বাধীন বাংলাদেশ হলো। স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের হিন্দুদেরকে এনিমি ভাবা, ভারতীয়দেরকে এনিমি ভাবার কোনো স্কোপ নাই। কারণ ভারতীয়রা আমাদেরকে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদের যোদ্ধাদেরকে গেরিলাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে যেভাবে সাহায্য করা সম্ভব সেভাবে সাহায্য করেছে। ভারতীয়দের সাথে আমাদের কোনোভাবে এনিমি রিলেশনশিপের কোনো সম্ভাবনাই নাই। এবং যারা হিন্দু ছিল বাংলাদেশের মধ্যে, তারা একদম সর্বতোভাবে এবং সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে বাংলাদেশ হওয়ার জন্য ফাইট করতে, পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করতে, এবং এখানে তারা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের 100% অংশীদার এবং দাবিদার, এটার মালিকানার মুক্তিযুদ্ধের। সুতরাং স্বাধীন বাংলাদেশে এনিমি প্রপার্টি যদি থাকে তাহলে তাদেরকে এর মধ্যে আর গণ্য করার কোনো চান্সেস নাই। চান্সেস আছে যে যারা রাজাকার ছিল, আলবদর ছিল, জামাত ইসলাম ছিল, মানে যারা যারা পাকিস্তান চাইছে তারাই শুধু এনিমি প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়বে স্বাধীন বাংলার মধ্যে, যদি স্বাধীন বাংলায় এনিমি প্রপার্টি অ্যাক্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যেইটা পাকিস্তান সরকার বানাইছিল ভারতের সাথে যুদ্ধের জন্য, সেই আইন কেন স্বাধীন বাংলা মেনে নেবে? কারণ স্বাধীন বাংলাদেশ তো ভারতের সাহায্য নিয়ে স্বাধীন হয়েছে, তার তো এখন ভারতের সাথে এনিমি প্রপার্টি অ্যাক্টের দরকার নাই। যদিও এনিমি প্রপার্টি অ্যাক্টে স্পেসিফিকভাবে ভারতের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানেই একটা মজার ঘটনা ঘটলো। একটা দেশ যখন নতুন করে স্বাধীন হয় বা কোনো একটা বিশাল রেভলিউশন হয়, তখন কখনোই সাধারণত ওই দেশ আগের সকল আইন পাল্টা ফেলার চেষ্টা করে না, নতুন করে পুরাটা আইন লেখার চেষ্টা করে না। তারা একটা স্পেসিফিক সেট অফ আইনকে আগের মতন রেখে দিতে চায়, সেটাকে কন্টিনিউ করতে চায়। কারণ কি, নতুন করে আইন বানানো এবং সব কিছুকে নতুন করে লেখা একটা বহুত ফ্যাচাঙের ব্যাপার। অনেক জিনিসপাতি মানুষ অভ্যস্ত আছে এবং সেগুলো আসলে কোনো হার্মফুল জিনিস না। যেমন ধরেন যে ট্রাফিক লাইটে যে সবুজ, লাল আর হলুদ দেখাবে, অথবা স্টপ সাইনকে স্টপ করতে হবে, অথবা বিভিন্ন ধরনের রাস্তা পার হওয়ার নিয়ম আছে, সব আইন তো পাল্টানোর দরকার নেই। এই ধরনের আইনগুলো কিন্তু আমরা রেখে দিব। অনেক ধরনের আইন আছে, ধরেন যে খুন করলে কী ধরনের বিচার হবে, কী ধরনের শাস্তি হবে, চুরি করলে কী ধরনের বিচার হবে, কী ধরনের শাস্তি হবে। এই আইনগুলোকে তো পাল্টানোর দরকার নাই যদি না ওখানে কোনো ভেজাল থাকে, তো ওগুলোকে তারা রেখে দিবে। তো এই জিনিসটাকে বলা হয় যে কন্টিনিউয়ান্স আর কি। তো এই কন্টিনিউয়ান্স জিনিসটাকে, এটা হচ্ছে একটা খুবই সুন্দর টার্ম আছে, টার্মটা আমি যদি নিশ্চিত করতে চাই যে আইন বলবৎকরণ আদেশ, যেটাকে বলা হয় লজ অফ কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার, এটার মধ্যে এই সবগুলো আইন ঢুকছে, যেগুলা মনে করেন যে হার্মফুল না আর কি, যেগুলো রাখা উচিত এবং রাখা যায়। সারপ্রাইজিংলি এই যে এনিমি প্রপার্টি অ্যাক্ট, এটা এর মধ্যে ঢুকে গেল। কেন ঢুকলো? এনিমি প্রপার্টি অ্যাক্ট এটার মধ্যে কী করতেছে, এটা কেন থাকতে হবে আমরা জানি না, কিন্তু ঢুকলো। পরে আমরা জানতে পারবো যে কেন এটা ঢুকানো হয়েছে। ল মেকার কারা, তারাই তো ঢুকাইছে। কেন ঢুকাইছে এটা আমরা বুঝতে পারবো। এই যে আইনটা ঢুকে গেল ভিতরে, তো এই জিনিসটা দেখতে তো খারাপ লাগে যে শত্রু সম্পত্তি আইন কেন স্বাধীন বাংলাদেশে থাকবে, যেখানে এই আইনটা বানানো হয়েছিল সবাই জানে যে ভারতের সম্পত্তি নিতে এবং হিন্দুদের সম্পত্তি নিতে। যে কারণে যেটা যেহেতু দেখতে খারাপ লাগে, তাই 72 সালে 29 নম্বর রাষ্ট্রপতির আদেশ জারি করে বাংলাদেশের রাষ্ট্রপতি, যেটা হচ্ছে সম্পত্তি ও সম্পদ অর্পণ আদেশ। সেটা হচ্ছে
নতুন সম্পত্তি মানে নতুন সরকারের কাছে পূর্ব পাকিস্তান শত্রু সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের পরিচালিত সমস্ত সম্পত্তি নতুন সরকারের কাছে হস্তান্তর করবে। অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্ট এনিমি প্রপার্টি অ্যাক্ট দিয়ে যত সম্পত্তি কেড়ে নিয়েছিল সেগুলো সবগুলো 72 সালের রাষ্ট্রপতি 29 নম্বর অধ্যাদেশের কারণে সবগুলো বাংলাদেশ সরকার নিয়ে নিল, যে এখন থেকে এগুলো আমার। ওকে ফাইন, আমরা সবাই জানি যে শত্রু হিসেবে কাদেরকে গণ্য করা হয়েছে, তারা তো এখন আমাদের বন্ধু। ভারতের লোকজন আমাদের বন্ধু, তারা এনিমি না। এবং যারা আমাদের হিন্দু, যাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের এনিমি না, দেশের লোকজন, এবং তারা দেশপ্রেমিক। তাহলে সরকার নিয়ে নেওয়ার পর সরকার কী করার কথা? সবাইকে ফেরত দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা হলো না। যেটা হইল যে তারা এই সরকার 1974 সালে ফাইনালি এই আইনগুলা ঠিকঠাক করে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হলো, কারণ আমরা তার এনিমি প্রপার্টি অ্যাক্ট রাখতে পারি না বাংলাদেশের মধ্যে। সো এই যে শত্রু সম্পত্তি জরুরি বিধান অব্যাহত রাখা অবস্থায় যে আইনটা আছে, এটা 74 সালের 45 নম্বর আইন পাশ করে, যা যুদ্ধকালীন জরুরি বিধান বাতিল করে দেয়। অর্থাৎ আগে ছিল যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আইনটা আমরা তৈরি করেছি, 45 নাম্বার যে আইনটা 74 সালে পাশ করা হইলো, তাতে করে বলা হইলো যে এখন থেকে এই যুদ্ধকালীন কথাটা থাকবে না এই আইনের মধ্যে। কিন্তু এইটা বাজেয়াপ্ত সম্পদের উপরে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ বজায় রাখার অনুমতি দিবে। নামটা চেঞ্জ করতে হবে অবশ্য। এবং তখন 1974 সালে 45 নম্বর আইনে বলা হয় যে যুদ্ধ পরিস্থিতি সরাই দিব, আর 46 নম্বর আইনে বলা হয় যে এখন থেকে আমরা আর এনিমি প্রপার্টি অ্যাক্ট বলবো না, আমরা শত্রু সম্পত্তি আইন বলবো না, আমরা বলবো অর্পিত সম্পত্তি আইন, আমরা বলবো ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট 74-এ। এখন ঘটনাটা দেখেন, যারা হিন্দু ছিল তারা তো জানতো, তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আইনটা দিয়ে। তারা তো জানে যে পাকিস্তান সরকার আমাদেরকে ভারতের লোক বলে আমাদের সম্পত্তি কেড়ে নিছে। তারা মুক্তিযুদ্ধে গেছে এবং সবার মনের মধ্যে মুক্তিযুদ্ধের সময় এত কিছু চিন্তা করার টাইম ছিল না, গুলি করে পাখির মতো মানুষ মেরে ফেলা হচ্ছে, তারা মুক্তিযুদ্ধে চলে গেছে। ঠিক যেভাবে জুলাই আগস্টে গুলি করে পাখির মতো মানুষ মেরে ফেলা হচ্ছিল, আমরা সবাই রাস্তায় নেমে শেখ হাসিনাকে নামাই দিছি। তখন এত কিছু ভাবার টাইম থাকে না যে এরপরে কী হবে, এরপরে যদি আমরা মারা খাই, বাজে গভর্নমেন্ট আসে, যদি আমারই ক্ষতি হয়, তারপর আমরা ওই কাজটা করতাম। এবং হিন্দুরা যারা মুক্তিযুদ্ধে গেছে তারা কিন্তু এই লোভে চায় নাই যে মুক্তিযুদ্ধ করলে তাদের প্রপার্টি ফিরে আসবে। কিন্তু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যেহেতু আমরা ভারত যেহেতু এখন আমাদের বন্ধু, ভারত আমাদের শত্রু না, পাকিস্তানই আমাদের শত্রু, সুতরাং আমাদেরকে ওই বাজে আইনটা দিয়ে আর নিষ্পেষণ করা হবে না, ওটা দিয়ে আমাদেরকে আর টর্চার করা হবে না। এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাদের মধ্যে ছিল। সো সবাই ভাবছিল যে স্বাধীন বাংলাদেশে তো শত্রু সম্পত্তি আইনে তাদের সম্পদ আর কেড়ে নেওয়া হবে না, তাদের সম্পদ ফেরত পাওয়া যাবে, হয়তো জামাত ইসলামের সম্পদ চলে যাবে, কারণ সে বেটা তো পাকিস্তান চাইছে। শত্রু সম্পত্তি আইনটা কিন্তু এটাই যে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তারাই আর সম্পত্তি নিয়ে নিতে পারবেন, এবং আইন তখনও আছে। তাহলে জামাত ইসলামের সম্পত্তি চলে যাবে, নেজামে ইসলামের সম্পত্তি চলে যাবে, আলবদর আল শামসে যারা ছিল, বিভিন্ন মিলিশিয়াতে যারা ছিল, যারা কোনো কিছুতে ছিল না, শুধুমাত্র মুখে বলছে জয় পাকিস্তান যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, সিভিলিয়ান পলিটিক্সে নাই, তাদের সম্পত্তি কেড়ে নিতে পারবে রাষ্ট্র। এটাই ছিল সেই আইন, এবং সেই আইন এখনও বহাল আছে, যেটাকে বলা হয় লজ অফ কন্টিনিউয়াস এনফোর্সমেন্ট অর্ডার, এর আন্ডার এটা বহাল আছে। তাহলে অর্পিত সম্পত্তি করা হচ্ছে, অর্পিত সম্পত্তি কার অর্পণ, মানে কিসের অর্পণ, কিসের অর্পিত সম্পত্তি, এটা বোঝা গেল না। 3 বছর চলে গেল, শত্রু সম্পত্তি আইনটাকে চেঞ্জ করা হলো, হিন্দুদের খুশি হওয়ার কোনো কারণ হলো না। তার কারণ হচ্ছে এটা দিয়ে হিন্দুদেরকে তার সম্পত্তি ফেরত দেওয়া হলো না। স্টিল হিন্দুদের যেসব সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছিল সেগুলোকে এখন আর এনিমি প্রপার্টি বলা হচ্ছে না, কারণ হিন্দুরা তো এনিমি না, কিন্তু তারা এখন ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট। কারণ তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার এটা কেড়ে নেয় নাই কোনো আইন দিয়ে, পাকিস্তান সরকার কেড়ে নিছে, কিন্তু পাকিস্তান সরকারের ওই অফিস বাংলাদেশ সরকারকে এটা হস্তান্তর করছে, বাংলাদেশ সরকারের কাছে এটা অর্পণ করা হয়েছে। সেই সম্পত্তিগুলো এখন বাংলাদেশ সরকারের। টেকনিক্যালি যেগুলো আসলে বাংলাদেশের মানুষের সম্পদ এবং সাধারণত বাংলাদেশের হিন্দুদের সম্পদ। তো অর্পিত সম্পত্তি আইনে হিন্দুদেরকে সম্পদ ফেরত দেওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। এখন এটাতে যেটা সমস্যা হচ্ছে যে ধরেন যে 76 সালে জিয়াউর রহমান যখন আসলো, 74 সালে কথা বলছি না, তখন তো শেখ মুজিবুর রহমানের সরকার, বঙ্গবন্ধু সরকার সেই 72 সালে একটা আইন পাশ করছে, তারপর 74 সালে একদম সিল মেরে দিছে যে আমরা হিন্দুদের সম্পত্তি নিয়ে নিব। সো হিন্দুরা যেটা ভাবছিল যে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু তাদেরকে বাঁচাবে, আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু তাদেরকে বাঁচায় নাই, তাদের সম্পত্তি পুরোপুরি নিয়ে নেওয়ার জন্য শত্রু সম্পত্তি থেকে 74 সালে অর্পিত সম্পত্তিতে চেঞ্জ করা হইলো, কিন্তু তাদের সম্পত্তি ফেরত দেওয়া হবে না। এটা বলার কারণ হচ্ছে যে 76 সালে যখন জিয়াউর রহমান আসছে, ম্যাসাকার করা হয়েছে বঙ্গবন্ধুর ফ্যামিলিকে, জিয়াউর রহমানের সামরিক শাসনামলে 76 সালে 93 নাম্বার অধ্যাদেশের মাধ্যমে আইনগুলোকে সংশোধন করে রাষ্ট্রকে অর্পিত সম্পত্তির
নিরঙ্কুশ মালিক হিসাবে ঘোষণা করা হয়। মানে হিন্দুদেরকে এটা ফেরত দেওয়া হবে না আর, রাষ্ট্র এখন নিরঙ্কুশ মালিক এই সম্পত্তিগুলার। এখন এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইখান থেকে রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী লোকজন, ধরেন যারা পলিটিক্স করতেছে, তারা এখন কোটি কোটি টাকার জমির মালিক হয়ে গেল। তারা এই জমিগুলোকে হ্যান্ডেল করতেছিল, তারা এই জমিগুলো ইজারা দিয়েছে, বিক্রি করেছে মানুষের কাছে, এবং যারা কিনতেছে তারা কিন্তু ডকুমেন্ট নিয়ে কিনতেছে, কারণ এই ডকুমেন্টগুলো সরকারের কাছে আছে এই জমির। সুতরাং সরকার বা যারা হাতে আছে এটা ওই এলাকার, সেই জিনিসগুলোকে বিক্রি করে দিতে পারতেছে অন্য কারো কাছে, এবং যে কিনতেছে তার কাছে কিন্তু পেপার ট্রেইল আছে যে কার কাছ থেকে কিনছে এবং তাদের বিক্রি করার অধিকার ছিল কিনা, আইনগতভাবে দেখা যাচ্ছে ছিল। সুতরাং হিন্দুরা ওই সম্পত্তি ফেরত পাচ্ছে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা এত বড় করে কথা বলার কি আছে? কিছু জমি হয়তো নেওয়া হয়েছে কিছু মানুষের কাছ থেকে। আমি এমনভাবে কথা বলতেছি যেন 22% মানুষ 9% হয়ে যাওয়ার পেছনে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা। কেন কিশোর বাসায় এমন কেন এইভাবে কথা বলতেছে যে 22% মানুষ 9% মানুষ হয়ে যাবে, কিছু জমি নেওয়া হয়েছে কিছু মানুষের? এত বড় ঘটনা তো এটা মনে হচ্ছে না অনেকের কাছে হয়তো এখনো। কারণ আপনারা ভাবতেছেন যে কিছু মানুষের কিছু জমি নেওয়া হয়েছে, কিছু মানুষকে হয়তো কয়জন মানুষের বের হয়েছে, তাই না? মানে তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছে। ধরেন যে একটা হিন্দু ফ্যামিলি গেছে, তার একটা বাসা নেওয়া হয়েছে, এতটুকু একটা জমি পুরো বাংলাদেশের কাছে এটা কতটুকু? আপনারা যদি নাম্বারটা জানেন যে ঠিক কতখানি জমি এভাবে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হিন্দুদের এতগুলো কাগজপত্র নিয়ে বসার সমস্যা হচ্ছে যে কাজের সময় কাজের নাম্বারটা বের হয়ে আসে না আর কি। সো যেটা খুবই জানা ইম্পর্টেন্ট যে ঠিক কতটুকু জমি নিয়ে নেওয়া হলে আমরা এটাকে বলতে পারি যে ঠিক কত পার্সেন্ট বা কী পরিমাণ ম্যাসিভ একটা ঘটনা। তো যাই হোক, ফাইনালি পাইছি আমি জিনিসটাকে। 2000 সালের যে রিসার্চ, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে 7,48,850টা হিন্দু ফ্যামিলি, নট পার্সন, ফ্যামিলি, 7,48,850টা হিন্দু ফ্যামিলি, 7.5 লাখ হিন্দু ফ্যামিলির 1.64 মিলিয়ন একর্স জমি, 1.64 মিলিয়ন একর্স জমি নিয়ে নেওয়া হয়েছে ভাবে, যেটা সমগ্র বাংলাদেশের 5.3%। সমগ্র বাংলাদেশের 5.3% জমি কেড়ে নেওয়া হয়েছে, এবং তারপরে হিন্দুদেরকে বাধ্য করা হয়েছে যাতে তারা ওখান থেকে চলে যায়। আপনার ধরেন যে 50 বিঘা জমি আছে, সরকার বললো কি যে আপনার 50 বিঘা জমি এখন থেকে সরকারের, আপনি কি করবেন? এখন ছিলেন রাজা, হয়ে গেছেন পথের ফকির। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেপি ভাই এইগুলো কি বলতেছেন আপনি? একটা মানুষের জমি কিভাবে সরকার নিয়ে নেবে? 50 বিঘা জমি আমারটা কিভাবে নেবে সরকার? কারণ যেভাবে বললাম যে শত্রু সম্পত্তি আইনে বলবৎ করার জন্য কিভাবে কাজ করা হতো, বা অর্পিত সম্পত্তি আইনে কিভাবে এনফোর্স করা হতো, যদি আপনি চলে যান আপনার সম্পত্তিটা সরকার নিয়ে নেবে। আপনি যদি দেশ থেকে চলে যান, 65-এ এটা করা হয়েছিল কারণ অনেক জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল। যে বললাম না যে যেরকমটা বলা হচ্ছে যে কিছু মানুষ মনে করে যে ইন্ডিয়ানদের সাথে হিন্দুদের যোগসাযোগ আছে, সে একই কারণে বিভিন্ন জায়গাতে এরকম পলিটিক্যাল রেটরিক তো আছে, বিভিন্ন জায়গাতে যেখানে হিন্দুরা মাইনরিটি, হিন্দুরা সংখ্যা অনেক কম, তাদের উপরে মুসলিমরা অ্যাটাক করছে যে তোরা তো সব ইন্ডিয়ার দালাল বলে ওদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, বা মেরে ফেলা হয়েছে, বা পিট্টি দেওয়া হয়েছে, অ্যাটাক করা হয়েছে, বডিলি ইনজুর করা হয়েছে, প্রপার্টি ড্যামেজ করা হয়েছে। তখন ওই ফ্যামিলিটা যদি ওখান থেকে সরে যায়, ইন্ডিয়াতেও মনে করেন যে পৌঁছাতে পারে নাই, ওরা জাস্ট ওই বাসা থেকে পালাই গেছে কারণ তাদের বাসায় গতকালকে অ্যাটাক করা হয়েছে। 1 মাস 2 মাসের মধ্যে সরকার এসে ক্লেম করবে যে ওই বাসাটা সরকারের, কারণ ওরা পাকিস্তান ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া গেছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু সরকারটা ক্লেম করতে পারবে এবং ওই প্রপার্টি নিয়ে নিতে পারবে। এটা যেহেতু ফ্রেমওয়ার্ক, আপনি বলতে পারেন যে আপনি এটা কি বাড়ায় বলতেছেন নাকি যে আমার 50 বিঘা জমি ছিল সরকার নিয়ে নিল? কারণ দেখছেন তো 5.3% অফ দ্য ল্যান্ড বাংলাদেশের সরকার নিয়ে নিছে, এবং তারপরে সরকার নিয়ে নেওয়া মানে হচ্ছে যে ক্ষমতায় আছে তারা নিয়ে নিছে এবং তারা এগুলো বিক্রি করে দিছে। ওই 5.3% আর সরকারের পকেটে নাই, ওগুলো মানুষজন কিনে নিছে। কিভাবে আমার 50 বিঘা জমি সরকার নিয়ে নিতে পারে? তার কারণ হচ্ছে যে আপনাকে আমি যদি এক্স্যাক্ট অধ্যাদেশটা বলি, কারণ এগুলো হচ্ছে এত কিছু পরে মনে থাকে না, তো একটা হচ্ছে অংশীদারের শোষণ। এইগুলা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে প্রসেসটা কেমন কাজ করতো। এই কাজগুলো করতো কে? যে কার সম্পত্তি নেওয়া হবে, কে হচ্ছে এনিমি, কারটা অর্পিত সম্পত্তি, এইগুলো ঠিক করতো কে? এগুলো ঠিক করতে হচ্ছে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, যাদেরকে বলা হতো তহসিলদার।
থানা রাজস্ব কর্মকর্তা এবং জেলা প্রশাসক। এই তিনটা হচ্ছে মেইন বডি, এবং এরা যখন কাজ করতেছে এরা যে কাউকে পিন পয়েন্ট করতে পারে, এদের হাতে সেই অথরিটি আছে সরকারের বা রাষ্ট্রের যে তারা পিন পয়েন্ট করতে পারে এই সম্পত্তিগুলোকে আমাদের নিতে হবে। হ্যান্স তারা যেটা করতে পারতো যে তারা অনেকভাবে এই সম্পত্তিগুলো নিত। তার মধ্যে একটা হচ্ছে যে এটা সব জায়গাতে কমন, এটা সব জায়গাতে করা হয়েছে, সেটা হচ্ছে তহসিলদাররা যেটা করতো, একটা টোটাল সম্পত্তি মনে করেন আছে 50 বিঘা সম্পত্তি আমার, এই 50 বিঘা সম্পত্তির মধ্যে মাল্টিপল শেয়ার হোল্ডার্স আছে, আমি, আমার ভাই আর আমার চাচাতো ভাই, এই তিনজনের নামে 50 বিঘা জমি। আমার চাচাতো ভাইয়ের হয়তো এখানে 2 বিঘা জমি আছে। আমার চাচাতো ভাই একদিন অ্যাটাক্ট হইলো কারো হাতে, সে জানের ভয়ে পালাই গেল। এখন আমার চাচাতো ভাই যখন ইন্ডিয়া চলে গেছে, এই কারণে এই পুরা প্রপার্টিটা সরকার নিয়ে নিতে পারবে। এটাকে বলা হয়তো তহসিলদাররা সম্পূর্ণ একটি সম্পত্তিকে অর্পিত হিসাবে তালিকাভুক্ত করতো, শুধুমাত্র এই কারণে যে একজন অংশীদার, যেমন একজন ভাই বা আত্মীয় ভারতে পাড়ি জমিয়েছিলেন, এই ঘটনা ঘটতো। এরপরে রাষ্ট্র সম্পূর্ণ এস্টেটটাকে বাজেয়াপ্ত করতো, বাংলাদেশে বৈধ এবং নিরবিচ্ছিন্ন নাগরিক হিসেবে বসবাসকারী পরিবারের সদস্যদের অংশগুলোও নিয়ে নিত। মানে আমি তো এখন বাংলাদেশে থাকি, আমি তো আর বাংলাদেশের বাইরে যাই না, আমারটাও নিয়ে নিত। এটা করা হয়েছে। এরপরে আছে তো আপনার বায়নাপত্র। বায়নাপত্র হচ্ছে জাল দলিল নিবন্ধন, রেজিস্ট্রি অফিস যেগুলো আছে, সাব রেজিস্ট্রি অফিস আছে না, ভূমি অফিসগুলা, ওইখানে গিয়ে যেটা আমি বললাম যে একজন বললো না আমাকে কাহিনী যে তার সম্পত্তিটাকে সে নিতে পারলো না, তার কারণ হচ্ছে যে ভুয়া দলিল বানায় ফেলবে। ওই যে ভেস্টেড প্রপার্টির আন্ডারে আপনার নিয়ে যাচ্ছে, আপনি জানেনও না, কিন্তু ওইখান থেকে সরকার ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের তলে নিয়ে যাচ্ছে ওই প্রপার্টি, এবং তারপর ওই প্রপার্টিটাকে আবার ওই অফিস থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে থার্ড পার্টির কাছে। সে কিন্তু এখন লিগাল মালিক। সে যদি কালকে যে আপনার বাসার সামনে এসে উপস্থিত হয়ে বলে যে স্যার আপনি এখানে কি করছেন, এটা তো আমার জমি, আপনি বলবেন যে কিসের, এটা তো আমার জমি, ও বলবে কি আপনার দলিলটা দেখান। ওর কাছে কিন্তু দলিল আছে, আপনার কাছে কিন্তু নাই। আর আপনার কাছে যদি থেকেও থাকে আগের দলিল, ওইটা কাজ করবে না, কারণ ওইটা কিন্তু ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের ভিতরে থ্রু করে সরকারের মালিকানা গেছে, সরকার থেকে বা বিক্রি হয়েছে এই লোকের কাছে। ওগুলো মেইন ডকুমেন্ট, আপনারটা এখন ফেক ডকুমেন্ট, আপনারটা আউটডেটেড ডকুমেন্ট, আপনারটা হয়তো 1948-এর ডকুমেন্ট, ওর কাছে আছে সরকার থেকে পাওয়া 1981-এর ডকুমেন্ট। সো আপনি ওই জায়গাতে থাকতে পারবেন না, পুলিশ এসে আপনাকে বের করে দেবে। সো এটা হচ্ছে এভাবে এই জিনিসগুলো করা হইতো। এবং তারপরে যারা এলাকার লোক, যারা রাজনীতি করে, যারা হচ্ছে এমপি স্যার তো এটা খুব ইজিলি করতে পারে। যে কোনো হিন্দুর জমি থাকলে ভেস্টেড প্রপার্টি একটা তাদেরকে নিয়ে আসা যায়, এবং অনেকগুলো উপায় আছে, যেরকম বললাম যে বায়নাপত্র বানানো যায়, যদি তার কোনো ফ্যামিলি মেম্বার কোথাও চলে যায় তারটাও নিয়ে নেওয়া যায়, এটসেট্রা। এবং এগুলা সবগুলাই লিগাল কাজ হচ্ছে, লিগালি এটা করা হচ্ছে, এখানে কোনো ধরনের ইলিগাল কাজ করা হচ্ছে না, কারণ আইনটা আছে, এবং আইনটা মুজিবুর রহমানের সরকার এবং তারপর জিয়াউর রহমানের সরকার দুজন মিলে একদম বুলেট প্রুফ বানায় রাখছে। এখন আপনি যদি বলতে চান যে এই যে আওয়ামী লীগের কিছু চামচা আছে, এবং হিন্দুদের অনেকে মনে করে যে আওয়ামী লীগ তাদের সেভিয়ার, তো হিন্দুদেরকেও আমি একটু মনে করে দিতে চাই যে এই সম্পত্তিগুলা কাদের কাছে গেছে। যদি আমরা পার্টিশন একটা হিসাব করি, যে যতজন ওদের ভূমি দখল করলো, যতজন, এটা কিন্তু অনেক লম্বা সময়ের কথা বলতেছি, সেই মুক্তিযুদ্ধের পর থেকে যদি ধরি 1971, 65 বাদ দিলাম, 71 থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত যত, বা 2000 সাল পর্যন্ত যত জমি দখল করা হয়েছে এভাবে, তার দখলদারের সংখ্যা মনে করেন 100 জন। 100 জন মিলে মনে করেন সকল জমি দখল করছে বা মানুষকে বিক্রি করছে। এই 100 জনের মধ্যে 44% হচ্ছে আওয়ামী লীগ, 32% হচ্ছে বিএনপি, 6% জামাত, 5% হচ্ছে 6% জাতীয় পার্টি, 5% হচ্ছে জামাত, 44% হচ্ছে আওয়ামী লীগের লোক যারা হিন্দুদের সম্পত্তি দখল করছে, বিক্রি করে দিছে। 32% হচ্ছে বিএনপির লোক যারা হিন্দুদের সম্পত্তি দখল করছে এবং বিক্রি করে দিছে। জামাত করছে 5%, কারণ জামাত ছোট। সেটা মানে না যে জামাত ভালো, বাই দা ওয়ে, জামাত ছোট তাই কম পারছে আর কি করতে। জাতীয় পার্টি করতে পারছে 6%, এর সাথে একটু কম করছে মনে হচ্ছে, অথবা ছিল না তখন আর খাওয়ার কিছু। জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমানের সরকার যতটুকু মেরে দিছে, এরপরে হয়তো এর সাথে জন্য খাওয়ার কিছু ছিল না মোস্ট লাইকলি, কারণ এত কম না হলে হইতো না হয়তো। তো এটা হচ্ছে আপনার কিভাবে বাংলাদেশের 5.3% জমি দখল করা হয়েছে হিন্দুদের কাছ থেকে লিগালি, সেটার ইতিহাস। এখন আপনি বলেন যে এটার মতন ডিস্টার্ব জিনিস আমি জীবনে পড়ি নাই, এবছর আমি এটার মতো ডিস্টার্ব জিনিস পড়ি নাই, যে এরকম ম্যাসিভ অ্যামাউন্ট অফ। এবং এরপর আপনি বলেন যে 22% থেকে মানুষ কি 8%-এ নামবে না? মানে আপনার যদি সব জমি নিয়ে যায় আপনি কি করবেন এখানে? কি করতে পারেন আপনি এখানে? আর আপনি কি আর এই সরকারকে জীবনে বিশ্বাস করতে পারবেন? আপনি জীবনে এই দেশের প্রতি লয়াল ফিল করতে পারবেন? এই দেশের সরকার, দেশের আইন আপনার ভিটা মাটি সব কেড়ে নিয়ে যাচ্ছে, কারণ আপনার কাজিন চলে গেছে ইন্ডিয়াতে।
অ্যান্ড এটা হয়েছে একটা দুটো জায়গাতে হলে তো মেনে নিতাম, 7.5 লাখ ফ্যামিলির সাথে হয়েছে, 5.3% এবং 1.6 মিলিয়ন জমির সাথে এই কাজ করা হয়েছে। সেটা করছে সবাই মিলে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, জামাত করছে। ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট হচ্ছে এই জিনিস। এখন যদি আপনাদেরকে আমি খুবই অল্পের মধ্যে দুই একটা উদাহরণও দিই যে কী কী জিনিস হয়েছিল এর মধ্যে, যেমন রাজারামপুরের একটা ঘটনা খুবই বিখ্যাত আর কি, যে সেখানে যেটা হয়েছিল যে একটা জমিদার ছিল, সে চলে গেছিলো, তো ওইখানে 150 ফ্যামিলির মতন থাকতো, সংক্ষেপে যদি বলি 150 ফ্যামিলির মতন আছে, এবং তাদের কাছ থেকে এই জমিটা কেড়ে নেওয়ার জন্য লোকজন হাজির হয়েছে, এবং ওখানকার যারা প্রভাবশালী লোকজন পলিটিক্যাল, তারা এসে জমিটা নিয়ে মানুষকে বিক্রি করে দিচ্ছে। এখন ওই জায়গাতে যারা কিনছে তারা থাকতে চেষ্টা করতেছে, তারা হচ্ছে তখন ওই 150 জনকে মেরে বের করে দেওয়া হয়েছে, 150 ফ্যামিলিকে। তো 150 ফ্যামিলি আবার ফিরে এসে পিট্টি দিয়ে এদেরকে বের করে আবার দখল করছে, যে এটা তো আমাদের জায়গা, তোরা কিনছোস কোত্থেকে আমি জানি না, তোরা এগুলো করছোস কেমন আমরা জানি না, কিন্তু এই জায়গা আমরা দিব না। এরপরে ওই রাজারামপুরে, যেটা হচ্ছে আপনার দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর গ্রামে ওদেরকে অবরোধ করা হয়েছে মাসের পর মাস। এরপরে ইভেনচুয়ালি তাদেরকে হচ্ছে খাবার দেয় নাই, তাদের বাড়িতে অবরুদ্ধ করা হয়েছে, খাদ্য বাজার মজুরি শ্রমে ঢুকতে দেয় নাই, বশ্যতার শিকারে বাধ্য করে কয়েক সপ্তাহ ধরে তাদেরকে অনাহারে ফেলে রাখা হয়েছিল। এবং যারা যারা এটার পক্ষে কাজ করতেছিল, যেমন একটা এনজিও ছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তারা এদেরকে উদ্বুদ্ধ করছে আর কি। এদের প্রত্যেকের নামে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে যে কারণে আসলে ফৌজদারি মামলা দেওয়া হয় কীভাবে আমি বলি, আপনার নামে মনে করেন যে আপনি এখন গ্যাঞ্জাম করতেছেন, যে 150 জনের, এখানে কিন্তু 150 একর জমি আছে, 150 একর জমি মনে করেন যে বিএনপির কোনো একজন নেতা নিতে চাচ্ছে, সে দখল করে ফেলছে। আপনি বললেন কি এনজিও নিয়ে এসে আসল মালিকদেরকে বললেন কি চলেন স্যার, আমরা আমাদের জায়গা থেকে থাকবো, আমরা প্রোটেস্ট করবো। তো ওখানে গেল, আপনার নামে বললো কি যে আপনি তো খুন করছেন, আপনি তো রেপ করছেন, বলে আপনার নামে একটা মামলা দিয়ে দিল। পুলিশ এই মামলাটা নিবে, কারণ মামলা কে দিয়েছে, এমপি স্যার দিয়েছে। বাংলাদেশে এই জন্য এইরকম আইন দিয়ে কখনো বিচার পাওয়া যায় না। ধরেন যার জমি কেড়ে নিছেন, সে যখন আবার মামলা করতে যাচ্ছে, পুলিশ বলতেছে তোমার মামলা নিতে পারবো না, তোমার তো কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স নেই, তোমার দলিল কোথায়, তুমি দলিল দেখাও তাহলে আমি মামলা নিতে পারবো, তাহলে তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ছাড়া তো আমি নিতে পারবো না। এটা বলতেছে কাকে, যে গরিব লোকটার জমি আপনি কেড়ে নিছেন। আর যখন এমপি সাহেব এসে বলতেছে যে এই যে এনজিওর এই লোক তো রেপ করছে, নামের রেপে মামলা দিয়ে দাও, আপনি মামলা নিয়ে নিচ্ছেন। এটা লোকাল গ্রামে অঞ্চলের পুলিশে অনেক হয়তো এখনও মনে হয়। এটা যে হয়, এটার কারণে বাংলাদেশে ফেডারেল ল তৈরি করতে হবে, মানে FBI থাকতে হবে বাংলাদেশের 6টা, মানে ফেডারেল কিছু ডিপার্টমেন্ট রাখতে হবে যারা ফেডারেল ল মেনে চলবে, এবং তখন আপনি ফেডারেল লতে যে মামলা করতে পারবে। কারণ লোকাল জায়গাতে গরিবরা বিচার পাবে না যদি ওখানে এমপি সাহেব আপনার বিরুদ্ধে থাকে, মামলায় নিবে না পুলিশ। সেভাবে এরা কখনো এটা করতে পারে নাই। দ্বিতীয়ত, এই যে মানুষের কাছে বিক্রি করে দেওয়ার কথাটা আমি যে কয়েকবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইভেনচুয়ালি যেটা হয় যে বাংলাদেশ এই জিনিসটা ঠিক করার জন্য কয়েকবার কাজ করছে। যেমন 2001 সালে আওয়ামী লীগেরা শুরু করতে চাইছিল, দেখে একটু বের করতে পারি কিনা, আওয়ামী লীগেরা শুরু করতে চাইছিল 2001 সালে যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন। এই যে এটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা খুবই বিখ্যাত একটা জিনিস, সেটা হচ্ছে আব্দুল হাই বনাম বাংলাদেশ সরকার, মোহাম্মদ আব্দুল হাই বনাম বাংলাদেশ সরকার। এটা হচ্ছে একটা ডক্ট্রিন বলে এখন সবাই জানে। তো যাই হোক, এটার কাহিনী হচ্ছে যে তারা বলে যে, মানে যেটা আমরা বললাম আর কি, যে 74 সালে যেটা আপনারা করলেন, যে শত্রু শব্দটাকে যে 71 সালের পর থেকে 74 সাল পর্যন্ত রাখলেন, শত্রু তো না ভারত আমাদের। এবং দ্বিতীয়ত, যারা হিন্দু তাদেরকে যে আপনি শত্রু সম্পত্তি আইনের মধ্যে ঢুকাই দিলেন, হিন্দুরাও তো শত্রু সম্পত্তি আইনের মধ্যে ঢুকতে পারে না, কারণ হিন্দুরাও তো শত্রু না আমাদের। তাহলে এগুলো কি বালছাল করলেন? এটা হচ্ছে প্রথম কথা, এই আব্দুল হাই বনাম বাংলাদেশের, যেটাকে বলা হয় যে শুরু থেকে বাতিল টাইপের, যে কি যেন বলে এটাকে ভয়েড অ্যাব ইনিশিও। ভয়েড অ্যাব ইনিশিও হচ্ছে যেগুলো হচ্ছে একদম শুরু থেকেই জিনিসটা গোড়ায় গলদ, সুতরাং এর পুরোটাই বাদ। এবং এরপরে আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি এগুলো লিস্ট করে রাখছিলাম, সেটা হচ্ছে যে কোন কোন ধারা, অনুচ্ছেদ 11 সংবিধানের অনুচ্ছেদ 11তে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হবে, সবার মানে মর্যাদা এবং মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ ঠিক করা হবে, মানবাধিকার মৌলিক স্বাধীনতা থাকবে, এবং জাতি ধর্ম পরিচয়ের ভিত্তিতে এগুলো করা যাবে না অনুচ্ছেদ 11 অনুযায়ী। অনুচ্ছেদ 13 অনুযায়ী হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 13কে ওটা ভায়োলেট করে, কারণ সংবিধান অনুচ্ছেদ 13তে বলা হয়েছে যে মালিকানা নীতির কথাগুলো লেখা আছে, এবং মালিকানা নীতি অনুসারে তো হিন্দুদেরকে সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত করার কোনো অধিকারই রাষ্ট্রের নাই। অনুচ্ছেদ 27 বলা হয়েছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আপনি এখানে হিন্দু বইলে আলাদা কইরা স্বাধীন বাংলাদেশে তাদের কাছে জিনিস কেনেন। তারপরে আছে অনুচ্ছেদ 28-1, এখানে বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, জন্মস্থানের কারণে নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবেন। আপনি হিন্দুদেরকে ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের মধ্যে ফালাইতেছেন, জাস্ট হিন্দু বলে। তারপরে অনুচ্ছেদ 42 আছে যে সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর, বিলি বন্টন করা, মৌলিক অধিকার রক্ষা করা, এগুলা তো হিন্দুদের তো অধিকার নাই। যদি কোনো কারণে তার ওই লিস্টের মধ্যে নাম পড়ে যায়, তার তো অধিকার শেষ।
তো এগুলোর কারণে যেগুলো হচ্ছে পয়েন্ট আর কি, যে আব্দুল হাই ডক্ট্রিনে যেটা করা হয়, মোস্ট লাইকলি এগুলোতে আমি আলাদা করে লিখছিলাম, অনুচ্ছেদ 27, 28 আর 42-এর অধীনে মৌলিক অধিকার রক্ষা করার কথা আব্দুল হাই বলেন ওইখানে, যেটা হ্যাঁ আমি এখানে কভার করছি 27, 28, 42 এবং 11, 13 বলছি এনিহাও। তো এই জিনিসটা একটা বিখ্যাত জিনিস, এবং তারপরে 2001 সালে এগুলো নিয়ে কাজ করতেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু কাজ করতেছে, শেষ করতে পারতেছে না। নির্বাচন হইলো, বিএনপি আসলো, বিএনপি আসার পরে তারা বললো ঠিক আছে কাজ করো, কারণ এটা নিয়ে একটা বিশাল কাঁচাল হয়ে গেছে, কিন্তু টাইম লিমিট নাই, যতদিন ইচ্ছা ধরে কাজ করো। তো ওই কাজ তারা করতেই থাকলো আর কি, ওই 5 বছরে এটা কোথাও মুভ করে নাই। এবং ইভেনচুয়ালি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে 8 সালে, তখন 2011 সালে, 12 সালে আর 13 সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধন আইন তারা প্রণয়ন করছে। আওয়ামী লীগ যে এতবার পরে এসে আবার যেটা ধরছে, এখানে বাটপাইটা দেখেন, আওয়ামী লীগ এরপরে যে বাটপাইটা করছে সেটা হচ্ছে যে সে 2টা তফসিল খুলছে, অর্থাৎ স্কেজুল এ আর স্কেজুল বি। তো যাই হোক, তফসিল ক আর তফসিল খ। তফসিল কতে বলা হয়েছে যে এই যে আমরা ভেস্টেড প্রপার্টি বলে যাদের জমি নিয়ে নিছি তাদেরকে আমরা জমি ফেরত দিব। বললেন কে? বললেন মহান আওয়ামী লীগ সরকার, যাদেরকে হিন্দুরা মনে করা তাদের বন্ধু, যারা নিজেরাই 42% সম্পত্তি নিয়ে মালিক হয়ে বিক্রি করে বড়লোক হয়ে গেছে অলরেডি, অথবা বিক্রি করে না সবসময়, অনেকগুলো তাদের কাছে এখনও আছে। এই যে আমি 11 সালের কথা যে বলতেছি, এখন আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে আমি যে আগে বলছিলাম কি বলছিলাম। আওয়ামী লীগের কাছে ছিল 2000 সাল পর্যন্ত 42% আওয়ামী লীগেরই দখল করছে, মানে যতগুলো সম্পত্তি বেহাত হয়েছে তার মধ্যে 42% সম্পত্তি আওয়ামী লীগের পকেটে আছে এখন, এবং 32% আছে বিএনপির পকেটে। এই জন্যই 2001 সালে যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে, বিএনপি কিন্তু এটা ফিক্স করে নাই। তাহলে কি 31% জমি দখলদার কি ফেরত দেবে জমি? তারা যে জমি বিক্রি করে দিয়েছিল টাকা ফেরত দিবে? তারা তো কোটিপতি হয়ে গেছে, তারা কোটি কোটি টাকা তাদের। আপনি যখন গুলশানে হাঁটেন এবং দেখেন আপনার সামনে একটা মানে প্রাডো বা হচ্ছে কোনো একটা স্পোর্টস কার সাঁই করে চলে যাচ্ছে, ধরে রাখতে পারেন যে এই টাকা আসছে হিন্দুদের জমি কেড়ে নেওয়ার কারণে। তার বাপ বা তার দাদা হিন্দুদের জমি কেড়ে নিয়েছিল এক সময়, যে কারণে সে কোটিপতি হয়েছে। অলমোস্ট নিশ্চিত করে বলা যায় যেটা করছে তারা কোনো না কোনো সময়। কোটিপতি তো এমনি হয় নাই। এখন মাগনা যেটা এত কোটিপতি হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, বেগম পাড়াতে বাড়ি কিনতেছে কানাডার মধ্যে, কোত্থেকে আসছে টাকা? শুধু রাজনীতি করে টাকা আসছে না, রাজনীতি করার কারণে তার ওই মানে ক্ষমতাটা হয়েছে, যে ক্ষমতার কারণে হিন্দু জমি সে কাটতে পারছে। হিন্দু জমি কাটতে গিয়ে একটা দেশের 5.3% ল্যান্ড যখন কেড়ে নেন আপনি, তখন কি টাকার অভাব হয়? এইটা কি বিএনপি করতো? করে নাই। আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগ তো আরও বড় খোর, আওয়ামী লীগ তো 42% খেয়ে বসে আছে। সুতরাং যখন 11 সালে আসছে, এটা বলার কারণ হচ্ছে 11 সালে যখন ঘোষণা হলো আওয়ামী লীগকে, যে আব্দুল হাই ভার্সেস রাষ্ট্রের কারণে একটা ক্যাচাল হয়েছে, এটাকে এখন আইন হিসাবে কথা বলতে হচ্ছে। কিন্তু হিন্দুদেরকে জমি ফেরত দেওয়ার কোনো ইচ্ছা নাই ওদের। ওরা সবাই এখন হেলিকপ্টারে চড়ে, ওরা এখন থাইল্যান্ডে যায় ঈদ করে, ওরা এখন কানাডাতে বইয়ের নামে বাড়ি কিনে দিচ্ছে, ওরা এখন আমেরিকাতে আইসা মানে সেটল হয়ে যাচ্ছে, পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়া তারা বাড়ি কিনে ফেলতেছে, দুবাইয়ের মধ্যে ব্যবসা খুলে বসছে। ওরা কি আপনাকে কেন জমি দেবে? 2011 সালের আওয়ামী লীগের মধ্যে কি আওয়ামী লীগের লোকজনের কাছে জমিগুলো আছে না? 42%। বিএনপিও তো জানে যে আওয়ামী লীগ থেকে কাজ করবে না, কিন্তু আওয়ামী লীগকে তো কিছুটা করতে হবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে পোস্টার বয় যে আমরা হিন্দুদের সব কিছু ফেরত দিব। সো আওয়ামী লীগ যেটা করলো, তারা হচ্ছে 2টাকে পৃথক তফসিলের মধ্যে এই যে সমস্ত 5.3% ল্যান্ড, এটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হইলো। মেবি এখানে 26 লাখ একর সামথিং ছিল, বাট এনিহাউ এই ভেস্টেড প্রপার্টি অ্যাক্টে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হলো। বাটপাইটা দেখার, বাটপাইটা বুঝতে হলে 2টা ক্যাটাগরি আপনি বুঝেন। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে সম্পত্তিগুলা সরকারের বা তার তাৎক্ষণিক ইজারাদারদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা দখলে আছে ওই সময়, অর্থাৎ যেই সম্পত্তিগুলো এখনও সরকারের পকেটে আছে, সরকারের ডিরেক্ট কন্ট্রোলে আছে, সেগুলো হচ্ছে 1 নম্বর ক্যাটাগরির সম্পত্তি। আর 2 নম্বর ক্যাটাগরির সম্পত্তি কোনটা? যে সম্পত্তিগুলো সরকারের মধ্যে বিক্রি করে দিয়েছে বা তৃতীয় পক্ষের কাছে স্থায়ীভাবে হস্তান্তর বা বিতরণ করে দিয়েছে, সেগুলোকে অথবা উন্নয়ন প্রকল্পের জন্য নিয়েছে। ধরেন যে দেখলো কি যে অনেক সময় এটা হয়, হাইওয়ে বানাবে, খেয়াল করে দেখলো যে এদিক দিয়ে হাইওয়েটা গেলে অমুকদের জমি কিনতে হবে, আর এদিক দিয়ে হাইওয়েটা গেলে এখানে তো হিন্দুদের প্রপার্টি আমরা আগে কেড়ে নিয়েছিলাম 1965-এ অথবা 1974-এ অথবা 1976-এ অথবা 1984-এ অথবা 1991-এ, কোনোটার সময় আমরা হিন্দুদের এই সম্পত্তিগুলো কেড়ে নিয়েছিলাম ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী, এবং এই দিক দিয়ে করলে সব ভেস্টেড প্রপার্টির উপর দিয়ে যাবে আমার রাস্তা। সো সরকার বলে ওকে তুমি তাহলে এই দিক দিয়ে করো। যেগুলো এরকম প্ল্যানের মধ্যে ঢুকে গেছে ওগুলো সব কিছু ক্যাটাগরি বিতে। সরকার বলল, আওয়ামী লীগ সরকার, যে আমরা ক্যাটাগরি এর জমি সবগুলো ফেরত দিব হিন্দুদের কাছে, কিন্তু ক্যাটাগরি বির জমি আর ফেরত দিব না। কেন? কারণ হিসাবে বলা হলো যে বিশৃঙ্খলা হবে, এদের হাত থেকে জমি কেড়ে নিব। ওরা জমি কিনে রাখছে 40 বছর ধরে, 40 বছর আগে জমি কিনছে অনেকে, তার জমি কেড়ে নিব বলে যে তুমি যে জমিটা কিনছিলা
ইন দ্য ফার্স্ট প্লেসে জমিটা তোমার ছিল না, এবং ইন দ্য ফার্স্ট প্লেসে জমিটা বিক্রি করার রাইট আমার ছিল না, সুতরাং তোমার জমিটা কেড়ে নিয়ে এখন আমরা অমল বাবুকে দিয়ে দিব। এটাকে আমি বলতে পারবো? তাহলে তো ও আবার বন্দুক বের করবে যে 40 বছর ধরে বিল্ডিং বানায় থাকতেছি, তুই আমার জমি কেড়ে নিতে চাস কেন? সো বিশৃঙ্খলা এড়ানোর জন্য ওই বি ক্যাটাগরির জমি কাউকে দেওয়া হবে না। ওকে, এখানে দেখেন যৌক্তিকতা হিসেবে দেখানো হয় যে বর্তমান দখলদারদের মধ্যে ব্যাপক সামাজিক বিশৃঙ্খলা এড়ানো। দখলদাররা কারা? যারা সবাই রাজনৈতিকভাবে প্রভাবশালী, সবাই আওয়ামী লীগের নেতা অথবা আগে বিএনপি নেতা ছিল অথবা জাতীয় পার্টির নেতা ছিল, এনিহাও, অথবা তার শালা অথবা তার দুলাভাই অথবা তার বোনের জামাই এটসেট্রা। পয়েন্ট বিং যে এই পর্যায়ে যখন জিনিসটা আসছে, আপনি ভাবতে পারেন যে ওকে, কিছু জমি তো সরকার ফেরত দিচ্ছে না। এখানে একটা খুবই ন্যারো স্ট্যান্ডার্ড চালু করা হলো। এর মধ্যে একটা হচ্ছে যে আপনাকে নিরবিচ্ছিন্ন নাগরিকত্ব প্রমাণ করতে হবে। 1 নম্বর, নিরবিচ্ছিন্ন নাগরিকত্ব মানে কি? যে যারা ওই সম্পত্তির মালিক তারা কখনো ভারতে গিয়ে থাকতে পারবে না যখন তারা এই সম্পত্তির মালিক ছিল তখন থেকে আজকের দিন পর্যন্ত। আমাকে বুঝান, যে মানুষটা 65-এ অথবা 71-এ অথবা 77-এ এখানে মাইর খেয়ে ভারতে যে আশ্রয় নিছে, সেই মানুষটার জমি তো আপনি কেড়ে নিছেন, এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার তাদের জমিও কেড়ে নিছেন। ধরেন যে, সিম্পল একটা উদাহরণ দিই, আমার চাচাতো ভাই, ধরেন আমি একজন হিন্দু, আর আমার চাচাতো ভাই আর আমার সমস্ত ভাই আর আমার চাচাতো ভাইদের সমস্ত ওদের ভাই, এই দুই ফ্যামিলির সবার জমি এক জায়গাতে ছিল। আমার একটা চাচাতো ভাই ইন্ডিয়া চলে গেছে, তাই সরকার আমাদের সবার জমি নিয়ে গেছে। এখন আমরা বাকিরা কই যাব? বাকিদেরকে আমার চাচাতো ভাই বললো চলে আসো, আমি তোমাদেরকে শেল্টার দিচ্ছি। আমরা গেলাম ওর কাছে, আচ্ছা ঠিক আছে, কী করবো, সব তো নিয়ে গেছে। এখন আগে একজন গেছিল, বাকিরা কিন্তু আমরা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে ছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হইলো কারণ আমাদের সম্পত্তি কেড়ে নিছে। আমরা যে ইন্ডিয়াতে চলে গেলাম, পলিটিক্যাল আশ্রয় নিলাম অথবা ওখানে যে আশ্রয় নিলাম, এরপরে কারণ আর তো কিছু করার ছিল না, তখন তো 77, কেউ জানতো না যে 2013 সালে আইসা তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে, যেগুলো এখনো সরকার কাছে ফেরত দিব। 13 সালে আইনটা বানানো হলো যে আমরা ফেরত দিব, কিন্তু তুমি আইসা বলতে হবে যে আমি পুরোটা সময় বাংলাদেশে ছিলাম, কখনো অন্য কোথাও ছিলাম না। কেউ তো পাবেন না আপনি এভাবে, কিছু মানুষ হয়তো পাবেন যারা বাংলাদেশের আশেপাশে ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তারপরে সারা জীবন এখানে থাকছে, তারা হয়তো ক্লেম করতে পারছে, বাকি কিন্তু পারে নাই। আচ্ছা গেল। দ্বিতীয়ত যেটা হচ্ছে, মানে এটা ইচ্ছা করে করা হয়েছে, কারণ তো এটাই, এইটা একটা ক্লজ, যে ক্লজটা দিলে কেউই আর চাইতে পারবে না, কারণ সবাই যাদেরটা কেড়ে নিয়েছে সেই তো ইন্ডিয়াতে যেতে বাধ্য হয়েছে। এখন তাকে বলতেছে যে তুমি ইন্ডিয়াতে গেলে আর ফেরত পাবা না। এনিহাও, দ্বিতীয়ত এটা কই জানি ছিল, তো এটা হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি না আমার নাকের সামনে, বাট দ্বিতীয়ত জিনিস এরকম যে এইটা করার পরে ওদেরকে নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া হয়েছে, তুমি 180 দিনের মধ্যে সে ক্লেম করবা। অনেকে জানেই না যেটা হয়েছে, যারা জানে তারা অনেকে অনেক জায়গাতে আছে, তারা হয়তো জানে না কীভাবে কাজ শুরু করবে, হয়তো জানছে 150 দিনের মাথায়, 180 দিনের মধ্যে ক্লেম করা তো সম্ভব ছিল না। বাট এনিহাও, এইসব কারণে বাংলাদেশের কোনো সরকারি কোনো সময়ই তারা আসলে এই ফেরত দিতে চায় নাই আইন, এই হিন্দুদের সম্পত্তি। এখন পর্যন্ত আমরা যাদেরকে অনেক বড় লোক দেখি, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা, অনেক টাকা পয়সার মালিক, এদের মধ্যে অনেকেই এইভাবে টাকা পয়সার মালিক হয়েছে। আর আমরা যে বলি না যে 90% মুসলমানের দেশ, যারা মুসলিম হয়ে বলেন, লজ্জা থাকা উচিত। আমি নিজে এগুলো খুব রিসেন্টলি ঘাটাঘাটি করে জানলাম যে ভেস্টেড প্রপার্টি আইন যে কি ভয়ানক জিনিস, সেটা আমি জানতামই না, যেখানে আমার জানা দরকার ছিল। সো আমি একটু ঘাটাঘাটি করলাম। মানে আমি আসলে অনেকদিন এরকম হরিফাইং আর এরকম একটা ডিস্টার্বিং জিনিস পড়ি নাই। এই জিনিসগুলো যে যখন আমি নিয়ে ধরে এগুলো পড়তেছিলাম, এত ডিস্টার্বিং জিনিস আমি আসলে অনেকদিন ধরেই পড়ি নাই। যে মানে কি বলবো, আর এখন আমার এতক্ষণ ধরে বকবক করার মতন টাইম ছিল না আমার। এখন আসলে কালকে বহুত জিনিসপাতি আছে যেগুলো পড়তে হবে। সো আমার আসলে এখন এটা বানানোর কথা নাই। আমি ভাবছিলাম যে ভেস্টেড প্রপার্টি ইন্টারনেট পড়াশোনা করে একটু ভালো মতন ভিডিওটা আমার আসলে এত ডিস্টার্বিং জিনিস নেই যে ক্যামেরাতে দেখাবো আপনাকে প্রত্যেকটা জায়গাতে কোথায় কোন লেখাটা আছে। আপনাদেরকে হয়তো আমি লাস্টে যে লিঙ্ক দিয়ে দিব যতগুলো পেপার থেকে এগুলো আমি পড়ছি, কিন্তু এত কিছু করারও আমার মুড ছিল না। আমার মনে হয় যেটা আমার শেয়ার করা উচিত। একটা কালেকটিভ গিল্ট আছে আমাদের, মানে আমরা যারা বাঙালি এবং হিন্দু ফ্যামিলি থেকে আসি নাই, গত 65-এর পরে যারা হিন্দু ফ্যামিলিতে বিলং করতাম না, তাদের প্রত্যেকের উচিত আমাদের নেবার হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা করা। তাদের যেসব আত্মীয়রা ইন্ডিয়াতে থাকে, আপনি শুনেন না অনেক সময় যে বলে যে ওই যে যেটা প্রথমে শুরু করছেন ওটাতে শেষ করি, অনেকে বলে না যে হিন্দুদের তো পা থাকে অর্ধেক বাইরে, তারা তো ইন্ডিয়া ভেগে যেতে চায়। যারা অনেকেরই শুনেন যে অমুক পাশের বাসায় একজন হিন্দু ফ্যামিলি আছে, তার এক চাচাতো ভাই ইন্ডিয়াতে থাকে। তো এগুলোর কারণে আমাদের মনে হয়েছে যে ঠিক আছে, মানুষ যে বলে ইন্ডিয়ারা ভেগে যায়, হিন্দুরা ইন্ডিয়া ভেগে যায়,
তারা তো আসলে ভেঙে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছি যে আমাদের পাশে মানে অনেক হিন্দু ফ্যামিলি আছে আমাদের আশেপাশে থাকে, তাদের কারো না কোনো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে। তো আমাদের মনে হয় যে ঠিকই তো আছে, তো ইন্ডিয়াতে থাকেই এরাও চলে যাবে হয়তো কোনো একদিন, আত্মীয় স্বজন আছে, আশ্রয় দিতে পারবে। তো থিং ইজ, হিন্দুরা ওর যে পাশের বাসার যে আত্মীয়টাকে আপনি মনে করতেন যে সে তো ইন্ডিয়াতে আছে এবং সে হয়তো আপনার প্রতিবেশী হয়তো ইন্ডিয়া চলে যেতে পারবে, তাদের কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ এখন আপনি জানেন যে কেন তার কাজিন ইন্ডিয়াতে থাকে, এখন আপনি জানেন যে কেন আমাদের আশেপাশের মানুষদের হিন্দুদের আত্মীয় স্বজন কেন ইন্ডিয়াতে থাকে। এখন আপনি জানেন কারণ হিন্দুদের একটা বড় অংশ 5.3% ল্যান্ড ওন করতো বাংলাদেশের, আর আমরা তাদের জমি কায়রা নিচ্ছি তাদের কাছ থেকে। 7.5 লক্ষ ফ্যামিলির 1.6 মিলিয়ন একর জমি আমরা কেড়ে নিছি, যেটা বাংলাদেশের 5.3% ছিল অ্যাট দ্য টাইম। এবং এরপরে যদি আপনি না বুঝেন যে কেন মানুষজন আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে, কেন আমাদের তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যেসব ফ্যামিলি ইন্ডিয়াতে আছে এখন বাংলাদেশ থেকে গেছে বিকজ ভেস্টেড অর এনিমি প্রপার্টি অ্যাক্টের কারণে তাদেরই ক্ষতি হয়েছে দেখে বাংলাদেশ থেকে তাদের চলে যেতে হয়েছে, তাদের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। আমাদের ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই আসলে, কারণ আমরা এটা ঠিক করতে পারি নাই। আর নাটক তো দেখলেনি, 74-এর নাটক, 76-এর নাটক, 90s-এর নাটক, তারপরে 2001 সালের নাটক, 2011 সালের নাটক, 12 সালের নাটক, 13 সালের নাটক, আওয়ামী লীগের নাটক, বিএনপির নাটক, এরশাদের আমলের নাটক, সবই নাটক করছে। কেউ ওদেরকে জমি ফেরত দিতে চায় নাই। হিন্দুরা কি তাদের জমি ফেরত পাবে? পাওয়া তো উচিত। সেখানে যদি আপনার বাড়ি থাকে ওটা তো কেড়ে নেওয়া উচিত, কেড়ে হিন্দুদেরকে দিয়ে দেওয়া উচিত। কেন দেওয়া উচিত না? কারণ ওই যে আমরা ঠিক যেটা করলাম যে গোড়ায় যেটাতে গলদ, সেটা তো আপনার হতে পারে না। হয়তো আপনি খুব আরাম করে নিজের সমস্ত টাকা দিয়ে নিজের একটা বাড়ি বানাইছিলেন, জমিটা কিনছেন লিগালি, বাড়িটা বানাইছেন লিগালি। মোস্ট লাইকলি জমিটা কেনার কোনো অধিকারই ছিল না আপনার, বাড়িটা বানানোর কোনো অধিকারই ছিল না। এখন যদি আপনি ওই হিন্দু যদি এসে বলে, বা যদি গভর্নমেন্ট বলে যে তোমার এই জমিটা তো ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট দিয়ে নেওয়া হয়েছিল, তারপর গভর্নমেন্ট তোমাকে বিক্রি করছে, অথবা গভর্নমেন্ট অনেক জায়গাতে প্লট বিক্রি করছে না, গভর্নমেন্ট অনেক জায়গাতে প্লট বিক্রি করছে, যে প্লটগুলো বিক্রি করছে আসলে ভেস্টেড প্রপার্টির উপরে। আপনি তো ওইখানে প্লট কিনা বাড়ি বানায় ফেলছেন, গত 55 বছর ধরে আপনি সেই বাড়িতে থাকেন, আপনি গত 40 বছর ধরে বাড়িতে থাকেন, কিন্তু ওই বাড়ি তো আপনার না, ওই জমিটাও আপনার না, ওই জমি আপনার পাওয়ার কথা না, ওটা হিন্দুকে দিয়ে দিতে হবে। যে হিন্দুর কাছ থেকে কাটছেন সেই হিন্দুকে আপনার ফেরত দিতে হবে। 5.3% ল্যান্ড, দ্যাট মিনস আমাদের অনেকেরই বাড়ি গাড়ি হইতে পারে, আমার নিজের ফ্যামিলি প্রপার্টি হচ্ছে হিন্দুদের, সেটা আমাদের হিন্দুদেরকে দিয়ে দিতে হবে। এর কথা হচ্ছে কে করবে এই কাজ? কে করবে? আপনি নিজে তো খাড়ায় যাবেন এর বিরুদ্ধে। কেন? কারণ আপনার জমিতে টান পড়তেছে না। কেন আওয়ামী লীগ করে না? আওয়ামী লীগ 40% তো আওয়ামী লীগের কালপ্রিট, 42% আওয়ামী লীগের কালপ্রিট যারা এই জমি খাইছে, 32% হচ্ছে বিএনপির কালপ্রিট যারা হচ্ছে এই জমি খাইছে। তো তারা তো এটা সমাধান করবেন, আপনিও তো করবেন না। আপনি আমার ভিডিও দেখবেন, বলবে যে হারে হিন্দুদের জমিটা কেড়ে নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আমার বাপের বাড়িটাও ওই হিন্দুর জমিতেই বানানো, থাক এটা নিয়ে ঘাটাঘাটি না করি। আপনি চিন্তা করে দেখছেন যে আমরা যারা নন হিন্দু ফ্যামিলি থেকে আসছি, যারা নন হিন্দু, আমাদের মতো মানুষজন হিন্দুদের উপর কী পরিমাণ টর্চার করছে আপনারা দেখছেন। আপনি যখন দাবি করেন যে পাকিস্তানের স্বীকার করা উচিত তারা আমাদের সাথে খারাপ করছে, আপনি যখন দাবি করেন পাকিস্তানের আমাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, আপনি নিজের দেশের মানুষকে ক্ষতিপূরণ দিচ্ছেন, নিজের দেশের মানুষের যে জিনিস কেড়ে নিয়েছেন ক্ষতিপূরণ দিচ্ছেন। বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে কোন মুখে পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে আর সেটা আদায় করতে পারবে, যেখানে তার নিজের মরাল গ্রাউন্ড না এটা চাওয়ার? কারণ সে নিজের দেশের নাগরিকের জমি সে কেড়ে নিছে 1.64 মিলিয়ন একর্স। এগুলো আমরা যদি ঠিক করতে না পারি, পাকিস্তানের কাছ থেকে আমাদের 71-এর স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না, পৃথিবীর কাছ থেকে আমাদের জেনোসাইডের স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না, আমাদের পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো মুখ নাই, কোনো লিগাল গ্রাউন্ড নাই তো আসলে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।